নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি মণিলাল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প তুরুপ। গল্পটি শুনতে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন। শুরু করছি আজকের গল্প তুরুপ। কলকাতায় চৌধুরী পাড়ার চৌধুরী বাবুদের প্রকাণ্ড অট্টালিকার পাশের বাড়িতে থাকিত বিনোদিনী। বিনোদিনী পতিতা নারী। বাড়ির সামনে একজন পতিতা নারী চোখের উপর কলঙ্কের ধ্বজা উড়াইয়া বাস করিবে, ইহা চৌধুরী বাবুদের ভালো লাগিত না। সেই জন্য তাহারা বিনোদিনীকে সেখান হইতে উঠাইয়া দিবার জন্য বিস্তর চেষ্টা করিতেন, কিন্তু বিনোদিনীর পয়সার জোর ছিল বলিয়া কৃতকার্য হইতে পারিতেন না। এই কারণে চৌধুরীবাবুদের সহিত বিনোদিনীর একটা রেষারেষি চলিত। চৌধুরীবাবুরা যতই তাহাকে তাড়াইবার চেষ্টা করিতেন, বিনোদিনী ততই জেদ করিয়া বসিত, কিছুতেই উঠিব না। বাড়িটা বিনোদিনীর নিজের। চৌধুরীবাবুরা একবার প্রস্তাব করিয়া পাঠান যে বিনোদিনীর বাড়িটা না হয় তাহারা কিনিয়া লইতে প্রস্তুত আছেন। বিনোদিনী সে কথা শুনিয়া বলিয়া পাঠায়, তাহার জন্যে যদি চৌধুরীবাবুদের এ পাড়ায় বাস করা অসহ্য হইয়া থাকে তো তাহারা উঠিয়া যান, বিনোদিনী তাহাদের বাড়িখানা কিনিয়া লইতে রাজি। বিনোদিনীর এখনো এমন দুর্দশা হয় নাই যে সে নিজের বসত বাড়ি বিক্রয় করিবে। চৌধুরীবাবুরা তাহার এই অহংকারে জ্বলিয়া উঠিতেন, তাহাকে জব্দ করিবার জন্য সর্বদা সুযোগ খুঁজিতেন। কিন্তু বিনোদিনীকে পারিয়া ওঠা শক্ত। বিনোদিনী শিষ্টভাবে থাকিত, তাহার বাড়িতে কোনরূপ উচ্ছৃঙ্খলতা ছিল না, কোনরূপ গোলযোগও ঘটিত না। সেই জন্য তাহাকে জব্দ করা অত্যন্ত কঠিন ছিল। চৌধুরীবাবুদের ইঙ্গিতে তাহাদের বাড়ির চাকর বাকর, দারোয়ান, মেথর প্রভৃতি বিনোদিনীর বাড়ির উপর গোপনে অত্যাচার করিত, ঢিল ছুঁড়িয়া ময়লা ফেলিয়া তাহাকে ব্যতিব্যস্ত করিত। বিনোদিনী চৌধুরীবাবুদের কিছু না বলিয়া একেবারে আদালতে নালিশ করে। তাহাতে চৌধুরী বাড়ির কয়েকজন চাকরের জরিমানা হইয়া যায় এবং ভবিষ্যতের জন্য তাহাদিগকে সাবধান করিয়া দেওয়া হয়। সেই অবধি চৌধুরীবাবুদের আর কিছু করিতে সাহস হইত না। বিনোদিনীর নিকট পরাভৃত হইয়া তাহারা পিঞ্জরাবদ্ধ সিংহের মতো মনে মনে গর্জন করিতে থাকিতেন। বিনোদিনীর উপর তাহাদের এমনি রাগ হইয়াছিল যে তাহাকে হাতের মধ্যে পাইলে বোধহয় টিপিয়া মারিতেন। বিনোদিনী বুঝিত বাবুরা চটিতেছেন, তাহাতে সে আমোদ উপভোগ করিত। সেই জন্য সুযোগ পাইলে সেই অগ্নিতে ইন্ধন সংযোগ করিতে ত্রুটি করিত না। বাবুরা যতই চটিয়া উঠিতেন এবং কোনো প্রতিবিধান করিতে না পারিয়া যতই গুমরাইতে থাকিতেন, বিনোদিনী মনে মনে ততই হাসিত এবং যাহাতে বাবুরা উত্তরোত্তর আরও চটিয়া উঠেন তাহার জন্য ফন্দি আটিত। বাবুরা ক্রমেই রাগে আগুন হইয়া উঠিতেছিলেন। তাহারা জমিদার, জমিদারিতে যাহার উপর যাহা খুশি বরাবর করিয়া আসিয়াছেন, কাহাকেও জব্দ করিতে শাসন করিতে কখনো কোনো বাধা পান নাই। এখানে বিনোদিনীর নিকট পরাভৃত হওয়াতে তাহাদের আত্ম অভিমানের উপর বড় জোর আঘাত পড়িয়াছিল। সেই জন্য তাহাদের দৈনন্দিন কাজের মধ্যে একটা প্রধান কাজ ছিল কি করিয়া বিনোদিনীকে জব্দ করা যাইতে পারে তাহার পরামর্শ করা। প্রায় প্রতিদিন সকাল সন্ধ্যার মজলিসে এ সম্বন্ধে একবার করিয়া আলোচনা হইয়া যাইত, কিন্তু কোনো উপায় কিছুতেই স্থির হইত না। বিনোদিনী কোনো বিষয়ে চৌধুরীবাবুদের নিকট হীন হইয়া থাকিতে চাহিত না। যদিও সে একলা মানুষ, তবুও সে টেক্কা দিয়া চৌধুরীবাবুদেরই মতো বাড়িতে চাকর, দাসী, দারোয়ান নিযুক্ত রাখিয়াছিল। বাবুরা যেরকম ধুমধাম করে দুর্গোৎসব করিতেন, বিনোদিনী সেই রকম ধুমধাম করিয়া কার্তিক পূজা করিত। তাহার কার্তিক পূজাতে কাঙালি ভোজন ও দান বিতরণ
চৌধুরীবাবুদের চেয়েও যে বেশি হইত সে কথা পাড়ার সকলেই বলিয়াছে। চৌধুরী বাড়ির ছোটবাবুর বিবাহের সময়ে 1 মাস কাল ধরিয়া নানা উৎসব চলিয়াছিল। এমন জমকালো বরযাত্রা কলকাতা শহরে কেহ কখনো দেখে নাই। দলে দলে গড়ের বাজনা, দলে দলে রসন চৌকি, বাই নাচ, সারি সারি খাস গেলাস, তার মধ্যে হাতি, উট, পাহাড় পর্বত, ঘোড়সওয়ার, ময়ূরপঙ্খী, আরো কত কি। এই শোভাযাত্রা দেখিবার জন্য নাকি নানা স্থান হইতে লোক আসিয়াছিল। কলিকাতার রাস্তায় এমন ভিড় আর কখনো দেখা যায় নাই। বিনোদিনী এইসব দেখিয়া কি করিয়া ইহার টেক্কা দিবে প্রথমে ঠিক করিতে পারে নাই। তাহার তো ছেলে পুলে নাই যে বিবাহ দিবে, কাজেই তাহাকে প্রথমটা একটু বিমর্ষ হইয়া থাকিতে হইয়াছিল। শেষে অনেক ভাবিয়া চিন্তিয়া সে একটা ফন্দি বাহির করিল। বিনোদিনীর একটা পোষা বাঁদর ছিল, এই সুযোগে সে তাহার বিবাহের আয়োজন করিয়া বসিল। ছোটবাবুর বিবাহের পর সপ্তাহ যাইতে না যাইতেই বিনোদিনীর বাড়ি চতুর্দোলায় চড়িয়া শিকল বাঁধা বর গড়ের বাদ্য আলোকমালা লইয়া বাহির হইল। ছোটবাবুর চতুর্দোলার 2 পার্শ্বে দাঁড়াইয়া যেমন 2 সখী চামর দুলাইয়াছিল, এ বরেরও 2 পাশে তেমনি 2 জন সখী চামর দুলাইতে লাগিল। সকলে এ দৃশ্য দেখিয়া অবাক হইল, উচ্চরোলে হাসিতে লাগিল এবং সঙ্গে সঙ্গে এ কথাও বলিল যে ইশারায় চৌধুরী বাড়ির ছোটবাবুকে বাঁদর বলা হইয়াছে। এই কথাটা চৌধুরীবাবুদের যে কেমন লাগিয়াছিল তাহার বলিবার আবশ্যকতা রাখে না। এ অপমান তাহারা কিছুতেই ভুলিতে পারিলেন না। যেমন করিয়া হোক ইহার প্রতিশোধ লইতে হইবে, এই প্রতিজ্ঞা তাহাদের মনের মধ্যে অগ্নিহোত্রীর অগ্নির মতো দিবারাত্রি জ্বলিতে লাগিল। চৌধুরী বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা প্রতিদিন বিকেলে বাড়ির সামনের পার্কে হাওয়া খাইতে যাইত। সেদিন বিকেলে বড়বাবুর ছোট মেয়েকে লইয়া এক চাকর পার্কের দিকে চলিয়াছে। সামনে একখানা গাড়ি আসিয়া পড়িল। পথ না পাইয়া চাকরটা তাড়াতাড়ি বিনোদিনীর ফটকের কিনারায় গিয়া দাঁড়াইল। গাড়ি আসিয়া লাগিল বিনোদিনীর ফটকে, কাজেই গাড়িখানা চলিয়া না যাওয়া পর্যন্ত চাকরটাকে সেইখানেই অপেক্ষা করিতে হইল। গাড়ি থামিতেই বিনোদিনী গাড়ি হইতে নামিয়া পড়িল। চাকরের কোলে ছিল খুকি। বিনোদিনীকে দেখিয়া কি জানি কি তাহার মনে হইল, সে মা মা বলিয়া হঠাৎ চিৎকার করিয়া উঠিল। বালিকা সবে তখন মা কথাটি শিখিয়াছে। সেই নতুন শেখার উৎসাহেই হোক অথবা মায়ের মতো শাড়ি পরা নারী দেখিয়া তাহাকে মা বলিয়া বিশ্বাস হওয়াতেই হোক, খুকি চিৎকার করিয়া উঠিয়াছিল। বিনোদিনী কোনো দিকে লক্ষ্য না করিয়া চলিয়া যাইতেছিল। হঠাৎ আধো আধো স্বরে মা মা শুনিয়া সে ফিরিয়া দাঁড়াইল। বালিকা তাহার কোলে ঝাঁপাইয়া পড়িবার জন্য তাহার দিকে হাত বাড়াইয়া আবার মা মা বলিয়া ডাকিয়া উঠিল। বিনোদিনীর সমস্ত বুকের ভিতরটা সেই শব্দে কেমন তোলপাড় করিয়া উঠিল। মেয়েটিকে বুকে চাপিয়া ধরিবার জন্য একটা আকাঙ্ক্ষা পিপাসার মতো বুকে জাগিয়া উঠিল। গাড়ি তখন সামনে থেকে সরিয়া গিয়াছে। চাকরটা তাড়াতাড়ি রাস্তায় নামিয়া পড়িয়া পার্কের দিকে চলিয়াছে। বিনোদিনী বিহ্বল নয়নে সেই দিকে চাহিয়া রহিল। সেদিক হইতে চোখ যেন আর ফিরিতে চাহে না। খুকি যখন দৃষ্টির বাহিরে চলিয়া গেল, সে ধীরে ধীরে বাড়ির মধ্যে প্রবেশ করিল। সিঁড়ি দিয়ে উঠিতে উঠিতে কেবলই শুনিতে লাগিল কানের পাশে যেন সেই মা মা শব্দটা গুঞ্জন করিয়া ফিরিতেছে। বিনোদিনীর মনটা কেমন চঞ্চল হইয়া উঠিল। কেবলই তাহার মনে হইতে লাগিল সেই বালিকা যেন তাহার আপনার ধন, সে যেন একবার মাত্র মাতৃ সম্বোধনেই তাহাকে চিরদিনের মতো মাতৃত্ব পদে অভিষিক্ত করিয়া লইয়াছে। বসিয়া বসিয়া সে কেবলই ভাবিতেছিল, সে আমাকে মা বলিয়াছে, মা বলিয়াছে। এই মা বলাটা সে কিছুতেই ভুলিতে পারিতেছিল না। বিনোদিনী ঘরে থাকিতে পারিল না, ছুটিয়া বারান্দায় আসিল। বালিকাকে
বাড়ি ফিরাইয়া আনিবার সময় আরেকবার দেখিবে। আকাশে অন্ধকার নামিয়া আসিতেছিল। বৈশাখী সন্ধ্যার ঝড় উঠিবার উপক্রম করিতেছিল। বিনোদিনীর বুকের ভিতরটাও অন্ধকারের মতো বিষণ্ণতা ও ঝড়ের মতো আকুলতায় ভরিয়া উঠিতেছিল। সে কিছুতেই স্থির হইতে পারিতেছিল না। বিনোদিনী আনমনে দাঁড়াইয়া ভাবিতেছে, হঠাৎ বিদ্যুতের মতো একটা চমকানি লইয়া বালিকা তাহার সামনে দিয়া চলিয়া গেল। সে তখন ঘুমাইয়া পড়িয়াছে। ঘুমন্ত মুখের উপর গোধূলির আলো আসিয়া পড়িয়াছে। বালিকার সেই মুখখানি বিনোদিনীর কোন এক গোপন মর্মস্থলে যেন কিসের চেতনা জাগাইয়া তুলিল। সে অবাক হইয়া ভাবিতে লাগিল, হৃদয়ের মধ্যে আজ এ কি নতুনতর স্পন্দন। বিনোদিনীর কেবলই বোধ হইতেছিল তাহার বুকের ভিতরটা যেন থাকিয়া থাকিয়া হাহাকার করিয়া উঠিতেছে। হৃদয়টা যেন অসম্পূর্ণ বোধ হইতেছে। সে মন স্থির করিবার চেষ্টা করিল। হারমোনিয়ামটা হাতের কাছে লইয়া একটা গান গাহিতে আরম্ভ করিল। প্রাণ হইতে বাহির হইল একটা মর্মস্পর্শী করুণ রাগিনী। তাহার হৃদয়টা যেন করুণ সুরের মধ্যে আর্তনাদ করিয়া ফিরিতে লাগিল। বিনোদিনী গাহিতে গাহিতে চোখের জল সামলাইতে পারিল না। প্রতিদিন বিকেলে বিনোদিনী কোথাও নড়ে না, বারান্দায় চুপ করিয়া বসিয়া থাকে। কখন খুকিকে লইয়া যায়। একদিন ঝড় বৃষ্টির জন্য খুকিকে যখন বাড়ির বাহির করা হইত না, তখন বিনোদিনীর সমস্ত সন্ধ্যা ও রাত্রিটা যে কি কষ্টে কাটিত তা বলা যায় না। সে তখন মনে মনে বারবার প্রশ্ন করিত, কেন পরের মেয়ের জন্য তাহার এ ব্যাকুলতা। কিন্তু এ প্রশ্নের উত্তর সে খুঁজিয়া পাইত না। মন কেবল চায়, কেন চায় তাহা তো বলে না। থাকিয়া থাকিয়া কেবল মা মা ধ্বনিটাকে আকুলভাবে খুঁজিয়া বেড়ায়। বিনোদিনীর অনেকগুলি আদরের পশু পক্ষী ছিল। এক একবার মনটা যখন বড়ই পাগল হইয়া উঠিত, তখন সে ছুটিয়া গিয়া তাহাদের কোলে করিয়া বসিত। ইচ্ছা হইত তাহারা মা মা বলিয়া ডাকুক, কিন্তু হায়, সে শব্দ কি এতই দুর্লভ। বিনোদিনী দূর হইতে মেয়েটিকে দেখিত, তাহাতে তাহার প্রাণের আশা মিটিত না। বুকের কাছে তাহাকে পাইবার জন্য একটা দুর্দমনীয় আকাঙ্ক্ষা জাগিতে থাকিত। কিন্তু সে কেমন করিয়া হয়। সে যে চৌধুরী বাড়ির মেয়ে। চৌধুরীবাবুরা মেয়েকে জলে ফেলিয়া দিতে পারেন, তবু প্রাণ থাকিতে বিনোদিনীর কোলে একবার তুলিয়া দিতে পারিবেন না, ইহা নিশ্চিত। তাহার উপর তাহাদের ক্রোধ তো সামান্য নয়। সে মনে মনে ভাবিত, আহা, কত পথের লোক মেয়েটিকে কোলে লইতেছে, কেবল সে একবার পায় না। যাহাকে সহজে পাওয়া যায়, যাহাকে লাভ করিবার পথে কোনো বাধা নাই, তাহার জন্য মানুষের তেমন ব্যাকুলতা থাকে না। খুকিকে বুকের কাছে পাওয়া সহজ ও বাধাহীন নয় বলিয়াই বোধহয় তাহাকে পাইবার আকাঙ্ক্ষাটা বিনোদিনীকে জোর করিয়া পাইয়া বসিয়াছিল। যদি সহজে তাহাকে পাওয়ার সম্ভাবনা থাকিত, তাহা হইলে অপেক্ষা করা তাহার পক্ষে কঠিন হইত না। কিন্তু তাহার মন এখন কিছুতেই ধৈর্য মানে না। সে কেবলই চিৎকার করিয়া ওঠে, এখনই চাই, এখনই চাই। এখনই যে পাওয়া যাইবে না, সে কথা সে কিছুতেই শুনিবে না। মন যাহা চাহিতেছে তাহা না পাইয়া সময়ে সময়ে এমন বিদ্রোহ করিয়া উঠিত যে বিনোদিনী তাহাতে পাগলের মতো হইয়া যাইত। চৌধুরী বাড়ির সব ছেলেমেয়েরা সেদিন একে একে বেড়াইতে চলিয়া গেল, কেবল খুকিকে দেখা গেল না। বিনোদিনী ভাবিল, বোধহয় এখনো তাহাকে দুধ খাওয়াইতেছে, কাপড় পরাইতেছে, তাই এত বিলম্ব। কিন্তু দেখিতে দেখিতে সন্ধ্যা হইয়া আসিল। ছেলেমেয়েরা সকলে বাড়ি ফিরিয়া গেল। বিনোদিনী হতাশ হইয়া বসিয়া পড়িল। কেবলই মনে হইতে লাগিল, কেন আজ সে আসিল না। ইচ্ছা হইতেছিল একবার সন্ধ্যার লয়, কিন্তু কেমন করিয়া। কোনো উপায় না দেখিয়া বিনোদিনী চৌধুরী বাড়ির তেতলার ঘরের জানালার পানে এক দৃষ্টে চাহিয়া বসিয়া রহিল। মনে হইতেছিল, যদি একবার কেহ তাহাকে কোলে করিয়া আসিয়া ওইখানে দাঁড়ায়। কিন্তু কই,
কেহ তো আসে না। সে তখন মনে মনে তোলপাড় করিতে লাগিল। বোধহয় ওই জানালার ঠিক নিচেটাতে বসিয়া খুকি খেলা করিতেছে। খেলা করিতে করিতে বোধহয় এতক্ষণে ঘুম আসিয়াছে। এতক্ষণে বোধহয় সে ঘুমেই ঢলিয়া পড়িয়াছে। রাত্রি অনেক হইয়া আসিল। তেতলার ঘরের জানালা বন্ধ হইয়া গেল। অন্ধকারের মধ্যে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বিনোদিনী নিজের ঘরে উঠিয়া গেল। পরদিন সকাল হইতে বিনোদিনীর মনে কেমন একটা আশা হইতে লাগিল যে আজ নিশ্চয়ই সে খুকির দেখা পাইবে। তেতলার ঘরের জানালায় ছোট মেয়ের কাপড় চোপড় শুকাইতেছিল। তাহা দেখিয়া বিনোদিনীর মনে আনন্দ হইতে লাগিল। ওই আমার খুকির কাপড়, ওই আমার খুকির জামা। সমস্ত দিন সে আশা করিয়া বসিয়াছিল, কিন্তু সেদিনও বিকেলে খুকি বাহির হইল না। দিনের আলো যখন নিভিয়া আসিল এবং সঙ্গে সঙ্গে আশার প্রদীপও নিভিয়া গেল, তখন বিনোদিনী যেন কেমনতর হইয়া পড়িল। একেবারে চৌধুরীবাবুদের দরজার সামনে হাজির। সে যে কেন বাহির হইয়া আসিয়াছে তাহা সে ঠিক বুঝিতে পারিতেছিল না। কে যেন তাহাকে টানিয়া বাহির করিয়া আনিয়াছে। চৌধুরী বাড়ির দেউড়ির সামনে দারোয়ানদের দেখিয়া হঠাৎ তাহার চমক ভাঙিল। সে থমকিয়া দাঁড়াইয়া পড়িল। মনে হইল আর বেশি দূর গেলে এখনই তাহারা দূর করিয়া দিবে। বিনোদিনী কি করিবে ঠিক করিতে পারিল না। খানিক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া ভাবিতে লাগিল। তারপর ধীরে ধীরে নিজের বাড়িতে ফিরিয়া গেল। সেই রাত্রে সে ভালো করিয়া ঘুমাইতে পারিল না। ভোর রাত্রে স্বপ্ন দেখিল যেন খুকি তাহার কাছে আসিয়াছে, তাহার বুকের উপর পড়িয়া খেলা করিতেছে। হঠাৎ ঘুম ভাঙিয়া বিনোদিনী স্বপ্নের ঘোরে বিছানার মধ্যে খুকিকে খানিক্ষণ আকুলভাবে খুঁজিতে লাগিল। তারপরে উষার আলোকে দেখিল তাহার বুক শূন্য করিয়া খুকি কোথায় পলাইয়া গেছে। পরদিন সকালে উঠিয়া দেখা গেল চৌধুরী বাড়ির সকলকার মুখে একটা বিষণ্ণতার ছায়া। চারিদিকে লোকজন ব্যস্তভাবে আনাগোনা করিতেছে, কিন্তু কাহারও মুখে কথা নাই। একটা গভীর নীরবতা যেন একখানা প্রকাণ্ড কালো মেঘের মতো আসিয়া বাড়িখানার উপরে আধার ছড়াইয়া দিয়াছে। আজ খুকির বড় অসুখ শুনিয়া বিনোদিনীর প্রাণটা শিহরিয়া উঠিল। সে থাকিয়া থাকিয়া কেবলই উঁকি মারিয়া দেখিতে লাগিল বাবুদের বাড়ির লোকেদের মুখের ভাবের পরিবর্তন হইতেছে কিনা। কিন্তু সমস্ত দিনের মধ্যে কোথা হইতেও সে এতটুকু আশার নিদর্শন দেখিতে পাইল না। সন্ধ্যার অন্ধকারের সঙ্গে সঙ্গে চারিদিকের বিষণ্ণতাটাও ঘনাইয়া উঠিতেছিল। আজ চৌধুরী বাড়িতে ভালো করিয়া আলো জ্বলিল না। অন্যদিন এতক্ষণ গান বাজনার শব্দ পাওয়া যায়, আজ সমস্ত নিস্তব্ধ। এই নিস্তব্ধতা ও অন্ধকারের ভিতর হইতে একটা বিভীষিকার মূর্তি গড়িয়া উঠিতেছিল। বিনোদিনীর বুকের ভিতরটা যেন শুকাইয়া আসিতেছিল। আজ সমস্ত দিন বিনোদিনী অন্তরের সহিত কামনা করিয়াছে, হে ভগবান, আজ স্বপ্নে আমার খুকিকে একবার দিও। কিন্তু হায়, রাত্রে সে স্বপ্ন দেখিল বটে, কিন্তু খুকি তাহার মধ্যে নাই। বিনোদিনী বার বার ঘুম ভাঙিয়া উঠিয়া বসিতে লাগিল। অন্ধকার ও নিস্তব্ধতার মধ্যে বসিয়া কেমন একটা অজানা অমঙ্গল আশঙ্কায় তাহার বুক দুরু দুরু করিতে লাগিল। সে চাহিয়া থাকিতে পারিল না, চোখ বুজিয়া পড়িয়া রহিল। হঠাৎ একবার মনে হইল যেন চৌধুরী বাড়িতে কি একটা গোলমাল উঠিয়াছে। সে ধর্মর করিয়া উঠিয়া বারান্দায় গেল, কিন্তু কোথাও কিছু নাই। চারিদিক নিস্তব্ধ। উপরে তেতলার ঘর হইতে একটা আলোক রশ্মি বাহিরের অন্ধকারের উপর আসিয়া পড়িয়াছে। বিনোদিনী খানিক্ষণ স্তব্ধভাবে সেই আলোর পানে চাহিয়া দাঁড়াইয়া রহিল। তাহার পর ক্লান্তভাবে বিছানায় আসিয়া শুইয়া পড়িল। একটু তন্দ্রা আসিতেছিল, এমন সময়ে হঠাৎ যেন একটা কান্নার রোল বিনোদিনীর কানে গেল। সে বিছানা ছাড়িয়া উঠিয়া আলুথালু বেশে একেবারে বাড়ির বাহির হইয়া আসিল। চৌধুরী বাড়ির ফটক তখন বন্ধ। বিনোদিনী বন্ধ দরজার বাহিরে দাঁড়াইয়া উৎকণ্ঠিতভাবে চিৎকার করিয়া উঠিল,
ওগো, একবার দরজা খোলো, দরজা খোলো। তাহার সেই চিৎকারে একজন দারোয়ান ছুটিয়া বাহির হইয়া আসিল। তাহাকে দেখিয়া বিনোদিনী আবার চিৎকার করিয়া উঠিল, ওগো, শিগগির দরজা খোলো, আমি খুকিকে একবার দেখব। দারোয়ান অন্ধকারে তাহাকে চিনিতে পারিল না, তাহার কথাও ভালো করিয়া বুঝিতে পারিল না। মনে করিল বুঝি কে এক পাগলি ভিখারি। সে গর্জন করিয়া উঠিয়া বিনোদিনীকে তাড়া দিল। বিনোদিনীর চোখে জল আসিল, কিন্তু তবুও সে নড়িল না। দারোয়ান তখন একটা লাঠির গোজা দিয়া তাহাকে ঠেলিয়া দিল। বিনোদিনী মাটিতে পড়িয়া গেল। আঘাত ও অপমানের বেদনায় তাহার সমস্ত শরীর যেন অবশ হইয়া আসিল। সে কাঁপিতে কাঁপিতে দাঁড়াইয়া উঠিয়া একবার আকুলভাবে তেতলার ঘরের দিকে চাহিল, তারপর ধীরে ধীরে বাড়ি ফিরিয়া আসিল। সেই রাত্রেই বিনোদিনীর জ্বর আসিল। 4-5 দিন সে অচেতন হইয়া রহিল। সংজ্ঞালাভ করিয়া বিনোদিনী প্রথমেই খবর লইল খুকির। যখন শুনিল মহা বিপদ কাটাইয়া সে বাঁচিয়া উঠিয়াছে, তখন বিনোদিনী যেন নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল। বিনোদিনী সুস্থ হইয়া যেদিন প্রথম বারান্দায় গিয়া বসিল, খুকিও সেই দিন বেড়াতে বাহির হইয়াছে। দূর হইতে চাকরের কোলে খুকিকে দেখিয়া তাহার বুকের ভিতরটা কেমন করিয়া উঠিল। একটা উত্তেজনার আতিশয্যে তাহার দুর্বল শরীরের উপর দিয়ে একটা কম্পন বহিয়া গেল। সে ঘাড় তুলিয়া বসিতে পারিল না, চেয়ারের উপর ঢলিয়া পড়িল। স্বপ্নের দৃশ্যের মতো খুকি তাহার সামনে দিয়া চলিয়া গেল। তারপর সন্ধ্যার সময় যখন দেখিল খুকি আবার ফিরিয়া আসিতেছে, তখন তাহার অবসন্ন শরীরটাকে নাড়া দিয়া কে যেন তাহাকে উঠাইয়া দাঁড় করাইল। সে টলিতে টলিতে কাঁপিতে কাঁপিতে নিচে নামিতে লাগিল। সিঁড়ির পথে 2 বার পড়িয়া গেল, তাহাতে ভ্রুক্ষেপ করিল না। দরজায় আসিয়া দাঁড়াইতেই সম্মুখে দেখিল খুকি। সে ঝড়ের মতো ছুটিয়া গিয়া চাকরের কোল হইতে খুকিকে কাড়িয়া লইয়া বুকের মধ্যে ধরিয়া চুম্বনে চুম্বনে তাহার গাল ভরাইয়া দিল। চাকরটা হতভম্ব হইয়া চাহিয়া রহিল। চাকরের কোলে খুকিকে ফিরাইয়া দিতে গিয়া বিনোদিনীর চিত্ত একটা আশঙ্কায় শিহরিয়া উঠিল। সে তাড়াতাড়ি হাতের আংটি খুলিয়া ভৃত্যের হাতে তুলিয়া দিয়া বলিল, এই নে, কাউকে বলিসনি, বুঝেছিস? সেই অবধি চাকরের সহিত বন্দোবস্ত হইয়া গেল। সে যেদিন সুবিধা পাইত খুকিকে গোপনে বিনোদিনীর কোলে তুলিয়া দিত। তাহার পরিবর্তে বিনোদিনীর নিকট হইতে তাহার রীতিমতো উপরি পাওনা লাভ হইত। এত সহজে খুকিকে পাইবার উপায় ছিল, তাহা এতদিন তাহার বুদ্ধিতে আসে নাই বলিয়া বিনোদিনীর মনে মনে আফসোস হইতে লাগিল। খুকিকে পাইয়া বিনোদিনীর মনে হইত যেন আকাশের চাঁদ হাতে পাইয়াছে। তাহাকে লইয়া সে যে কি করিবে ঠিক করিতে পারিত না। কখনো কোলে তুলিয়া, কখনো বুকে তুলিয়া, কখনো মুখের কাছে তুলিয়া আদর করিত। যখন বুকের মধ্যে তাহাকে চাপিয়া ধরিত, তখন কিছুতেই সেখান হইতে নামাইতে তাহার মন চাহিত না। খুকি তাহার কোমল বাহু দিয়া বিনোদিনীকে এক একবার আঁকড়াইয়া ধরিত। বিনোদিনীর সর্বাঙ্গ নিস্পন্দ হইয়া যাইত। এই কি আনন্দ! এই আনন্দের স্পর্শ তো সে জীবনে কখনো অনুভব করে নাই। খুকি যখন তাহার নিজের ভাষায় আলাপ করিত, বিনোদিনী তন্ময় হইয়া শুনিত। মনে হইত যেন সুধা বৃষ্টি হইতেছে। সে বলিত বা, দা, কা, তারপর যখন মা বলিয়া উঠিত, তখন বিনোদিনীর সমস্ত হৃদয়টা কি একটা অনির্বচনীয় চাঞ্চল্যে তোলপাড় করিয়া উঠিত। সে চুম্বনের পর চুম্বনে খুকিকে আচ্ছন্ন করিয়া ফেলিত, এমন করিয়া বুকের মধ্যে আঁকড়াইয়া ধরিত যে কাহার সাধ্য কাড়িয়া লয়। খুকিকে বুকে লইলে বিনোদিনীর বুকের ভিতরের চারিদিকটা যেন কেমনতর হইয়া উঠিত। দিকে দিকে যেন কিলের সাড়া পড়িয়া যাইত। তরঙ্গের পর তরঙ্গ, উচ্ছ্বাসের পর উচ্ছ্বাস, স্পন্দনের পর স্পন্দন চারিদিক হইতে উঠিয়া তাহাকে যেন কিরকম করিয়া তুলিত। সে বিস্ময়ে অভিভূত হইয়া ভাবিত, হে কি, হে কি! তাহার পর যখন চাকর খুকিকে
তাহার কোল হইতে লইয়া যাইতে চাহিত, তখন তাহার সমস্ত দেহ ও মন বিদ্রোহী হইয়া উঠিয়া সমস্বরে বলিয়া উঠিত, না, না। কিন্তু হায়, তাহাকে ছাড়িয়া দিতেই হইবে। চাকরের কোলে খুকিকে ফিরাইয়া দিবার সময়ে তাহার বুক যেন ফাটিয়া যাইত। একটা বিরাট অতৃপ্তি মরুভূমির শুষ্কতা লইয়া তাহার বুকের মধ্যে হা হা করিয়া ফিরিতে থাকিত। খুকিকে পাইয়া অবধি বিনোদিনীর আর কোনো দিকে কোনো খেয়াল ছিল না। চৌধুরীবাবুরা কোথায় তাহাকে অপমান করিতেছেন, কোনো কাজে তাহাকে ছাড়াইয়া যাইতেছেন, সেদিকে সে আর লক্ষ্যই রাখিত না। বড়বাবুর বড় ছেলের খুব ধুমধামের সহিত বিবাহ হইয়া গেল। পাড়ার সকলে আশা করিয়াছিল বিনোদিনী নিশ্চয়ই এবারও তাহাদের কোনো অদ্ভুত কাণ্ড করিয়া দেখাইবে, কিন্তু তাহার কোনো উদ্যোগ না দেখিয়া সকলে আশ্চর্য হইয়া গেল। ইতিমধ্যে কতবার এমন ঘটনা ঘটিয়া গিয়াছে যে চৌধুরীবাবুদের দ্বারা বিনোদিনীর অপমানের এক শেষ হইয়াছে, কিন্তু বিনোদিনী কোনো উচ্চবাচ্য করে নাই। সকলে অবাক হইয়া ভাবিত, হে কি! কিন্তু চৌধুরীবাবুরা ইহাতে বিস্মিত হইতেন না। তাহারা ভাবিতেন এ বিনোদিনীর স্পর্ধার পরিচয়। তাহারা সেই অপমান কিছুতেই ভুলিতে পারিতেছিলেন না, ছোটবাবুকে সে যে প্রকারান্তরে বাঁদর বলিয়াছে। এ অপমান তাহাদের মনের মধ্যে শেলের মতো বিঁধিয়াছিল। বিনোদিনীকে এত করিয়া অপমান করিয়াও তাহাদের ক্ষোভ নিবৃত্তি হইতেছিল না। যে ঝগড়া করে না, তাহার সহিত ঝগড়া করিয়া কি মনের তৃপ্তি হয়? বিনোদিনী এখন আর তাহাদের অপমান গায়ে মাখে না বলিয়া তাহাদের আরও রাগের বৃদ্ধি হইতেছিল। বিনোদিনী যদি কোমর বাঁধিয়া লাগিয়া যাইত, তাহা হইলে বোধহয় তাহাদের এতটা ক্ষোভ হইত না। সে কি চৌধুরীবাবুদের এতই তুচ্ছ মনে করে যে তাহাদের অপমান পর্যন্ত স্বীকার করিয়া লইতে চায় না? এই কথা মনে হইলে চৌধুরীবাবুরা রাগে উন্মত্ত হইয়া উঠিতেন। তাহারা মনে মনে বলিতেন, যেমন করিয়াই হউক তাহার দর্পচূর্ণ করিতে হইবে, তাহাকে একেবারে পিষিয়া ফেলিতে হইবে, তবে তাহাদের রাগ যাইবে। সেদিন বড়বাবু ছাদে বেড়াইতেছিলেন। হঠাৎ দেখিলেন চাকরের কোল হইতে খুকি বিনোদিনীর কোলে উঠিল। দেখিয়া তাহার সর্বাঙ্গ রাগে জ্বলিতে লাগিল। মনে হইল একখানা ইট মারিয়া চাকরের মাথাটা এখনই চূর্ণ করিয়া দেন, এত বড় বেয়াদপি তার। তিনি তাড়াতাড়ি ছাদ হইতে নামিয়া আসিলেন। আসিতে আসিতে হঠাৎ একটা ফন্দি তাহার মাথার ভিতরে খেলিয়া গেল। তিনি খুকির চাকরকে ডাকিয়া পাঠাইলেন। বড়বাবুর ধমকানিতে চাকর অনেকটা কাবু হইয়া আসিল। তারপর যখন নানা স্পষ্ট প্রমাণ দেখানো হইল, তখন সে হতভম্ব হইয়া গেল। অপরাধ অস্বীকার করিতে পারিল না। বড়বাবু তখন বলিলেন, যা, তোর ভয় নেই, আমি যা বলি এখন তাই শোন। বলিয়া তিনি তাহাকে গোপনে কি কতকগুলো কথা বলিলেন। চাকর সব কথাতেই হ্যাঁ বলিয়া ঘাড় নাড়িল। বড়বাবু বলিলেন, জানিস তো আমাদের সকলকে, বিশেষ করে ছোটবাবুকে কিরকম অপমান করেছে, বুঝেছিস তো? চাকর বলিল, আজ্ঞে হ্যাঁ। তাহার বুকটা ধড়ফড় করিতেছিল। কি হয় কি হয়, এত সহজে নিষ্কৃতি পাইয়া সে যেন বাঁচিয়া গেল। বাবুর নিকট হইতে ছাড়া পাইয়া সে সিঁড়িতে লাফের পর লাফ দিতে দিতে নিচে নামিয়া আসিল। সেদিন বিনোদিনী আনন্দে আত্মহারা। খুকির চাকর বলিয়াছে, আজ তাড়াতাড়ি খুকির বাড়ি ফিরিবার তাগাদা নাই। বাড়ির সকলে আজ কোথায় বেড়াইতে গিয়াছে, ফিরিতে বিলম্ব হইবে। এই অবসরে বিনোদিনী প্রাণ ভরিয়া খুকিকে কাছে রাখিতে পারিবে। অন্যদিন চকিতের মতো দেখা হয়, একবার কোলে তুলিতে একবার চুম্বন করিতে না করিতেই সময় ফুরাইয়া যায়, প্রাণের আশা মেটে না। আজ খুকিকে সে অনেকক্ষণ কাছে রাখিতে পারিবে, এই আনন্দে সে আত্মহারা হইয়া উঠিয়াছিল। অন্যদিন খুকিকে বাড়ির মধ্যে আনিবার অবসর পায় না। আজ সে একেবারে তাহাকে নিজের ঘরে আনিয়াছে। তাহার মনে হইতেছে খুকি যেন তাহার নিজের ধন, যেন সে চিরদিন এমনি করিয়া
তাহার ঘর আলো করিয়া আছে। অন্যদিন সে খুকিকে কেবল আদর করিয়াই ক্ষান্ত হয়। আজ শুধু আদরে তাহার মন উঠিতেছে না। সে তাহাকে লইয়া কাপড় পরাইতেছে, মুখ মুছাইতেছে, দুধ খাওয়াইতেছে, ঘুম পাড়াইতেছে, কত কি করিতেছে। বাড়ির সামনে দিয়া একজন খেলনাওয়ালা যাইতেছিল। বিনোদিনী তাড়াতাড়ি তাহাকে ডাকিয়া খুকির সামনে হাজির করিল। খুকি যত পারিল 2 হাতে তুলিয়া লইল। বিনোদিনীর তাহাতেও তৃপ্তি হইল না। সে নিজে খেলনা লইয়া খুকির হাতে জোর করিয়া গুজিয়া দিতে লাগিল। এমনি করিয়া সে খুকিকে লইয়া যাহা ইচ্ছা তাহাই করিতে লাগিল। খুকির উপর যে তাহার স্বাধীনতা আছে, খুকি যে তাহার নিজের ধন, তাহা সে আজ প্রাণ ভরিয়া অনুভব করিতে চাহে। খেলা করিতে করিতে খুকি ঘুমাইয়া পড়িল। বিনোদিনী নিজের হাতে শয্যা রচনা করিয়া মায়ের মতো স্নেহের সহিত তাহাকে শয়ন করাইয়া দিল। নিজে পাখা হাতে বসিয়া রহিল, পাছে মশা মাছি আসিয়া গায়ে বসিলে খুকির ঘুম ভাঙিয়া যায়। খুকি ঘুমাইতেছে, বিনোদিনী পাশে বসিয়া আছে। এমন সময়ে পাশের সিঁড়িতে একসঙ্গে অনেক লোকের পায়ের শব্দ শোনা গেল। বিনোদিনী বিরক্ত হইয়া গেল। কাহারা এমন করিয়া খুকির ঘুম ভাঙাইতে আসে? দরজার বাহিরে আসিয়া দেখিল সামনের বারান্দা পুলিশের লোকে ভরিয়া গিয়াছে। তাহারা তাহার ঘরে প্রবেশ করিতে আসিয়াছে। পাছে গোলমালে খুকির ঘুম ভাঙিয়া যায়, সেই ভয়ে বিনোদিনী ঘর আগলাইল। বলিল, খবরদার, গোল করো না, ঘরে যেও না। বিনোদিনীর কথা তাহারা কানে না তুলিয়া হুড়মুড় করিয়া ঘরের মধ্যে প্রবেশ করিল। বিনোদিনী ব্যস্ত হইয়া উঠিয়া সকলকে থামাইতে গেল। অবরুদ্ধ স্বরে বলিতে লাগিল, চুপ, আস্তে। পুলিশের লোকেরা সে কথা গ্রাহ্য করিল না। ঘরের চারিদিকে খুঁজিতে লাগিল। হঠাৎ বিছানার নিকট যাইয়া চিৎকার করিয়া উঠিয়া বলিল, এই তো, এইখানে পাওয়া গেছে। বলিয়া তাহারা তাড়াতাড়ি খুকিকে উঠাইয়া লইল। খুকির ঘুমন্ত শরীর এলাইয়া পড়িয়াছে। তাহার মাথাটা নিচের দিকে ঝুঁকিয়া পড়িয়াছে। তাহা দেখিয়া বিনোদিনী অস্থির হইয়া চিৎকার করিয়া উঠিল, হা হারে বাছা! কেহ তাহার সেই মর্মান্তিক কাতরতা গ্রাহ্য করিল না। কেহ তাহাতে সহানুভূতি দেখাইল না। ইন্সপেক্টর বাবু আসিয়া বিনোদিনীর নাম ইত্যাদি খাতায় লিখিয়া লইতে লাগিলেন। তারপর গম্ভীর স্বরে বলিলেন, তোমাকে থানায় যেতে হবে। বিনোদিনী বলিল, কেন? অপরাধ? অপরাধ চুরি। বিনোদিনী বিস্মিত হইয়া বলিল, চুরি? ইন্সপেক্টর বলিল, হ্যাঁ, চুরি, মেয়ে চুরি। কথাটায় বিনোদিনী কেমন চমকাইয়া উঠিল। মেয়ে চুরি? হায় হায়, এই কথাটা একটু আগে তাহার কানে আসে নাই কেন? তাহা হইলে সে এতক্ষণে খুকিকে বুকে লইয়া, কিন্তু আর সময় নাই, সময় নাই, ওই খুকিকে লইয়া যাইতেছে। বিনোদিনী সেই দিকে চাহিয়া চিত্রার্পিতের ন্যায় দাঁড়াইয়া রহিল। সেই রাত্রেই চৌধুরী বাড়িতে এক মহাভোজের আয়োজন হইল। অনেক রাত্রি পর্যন্ত হাসি গানের উচ্চরোল বিনোদিনীর অন্ধকার নিস্তব্ধ বাড়ির মধ্য হইতে একটা কাতর প্রতিধ্বনি ফিরাইয়া আসিতে লাগিল।